গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বেসিক কিছু বিষয় দেখেছিলাম। সাইড বাই সাইড আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। পাশাপাশি আপনাদের সাথে এটাও আলোচনা করা হয়েছিল যে আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব, এই যে আমরা কমপ্লেক্স থেকে যখন সিম্পলে আসব, হ্যাঁ, যখন সিম্পল সেন্টেন্সে আসব, কখন আমাদের এই পজিটিভ কেসটা লিখতে হবে, অর্থাৎ কখন আমরা লিখব আর কখন এই পজিটিভ কেসটা আমরা লিখব না, বাদ দিব, এই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। সো যেহেতু ডিটেইলড আলোচনা হয়ে গেছে, আই হোপ আজকে আর আমাদের ওই বিষয়টা নিয়ে আর কথা বলতে হবে না। সো আমরা এখন ধাপে ধাপে মূল আলোচনায় চলে যাব। ওকে ডিয়ার, আচ্ছা আসেন। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম অ্যাজ সিন্স বিকজ যুক্ত সেন্টেন্স গুলোকে কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বা কম্পাউন্ড থেকে সিম্পল, এভাবে সিম্পল থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স, ডিফারেন্ট যে ট্রান্সফর্ম গুলো কিভাবে করা যায়। সো আমরা আজকে ওইরকমই ট্রান্সফরমেশন দেখবো। তার আগে আমরা একটু জেনে রাখি, আপনারা সবাই জানেন although, although, হ্যাঁ, এবং আমি আপনাদেরকে আরেকটা বলেছিলাম যে all be it, all be it, আমাদের অনেক ভাই বোন এটাকে all be it বা albeit বলে, যদিও এটা হচ্ছে গিয়ে all be it। এই though although বলেন বা all be it বলেন, এইটা কিন্তু যদিও বোঝায়, তাই না? এটা দ্বারা আমরা জানি যদিও বোঝায়। সো এখানে আমরা একটু মাথায় রাখবো, এই all be it, although, though, এদের পূর্বে যদি একটা ক্লজ থাকে, এদের পরেও আরেকটা ক্লজ থাকবে। ওকে, গত ক্লাসে আমরা এইভাবে আলোচনা দেখেছিলাম as since because দিয়ে। সো আমরা ওই জায়গাটাতে আপনাদের সাথে বলেছিলাম যে যদি আগের ক্লজটা কারণ প্রকাশ করে, সেক্ষেত্রে পরের ক্লজটা ফলাফল প্রকাশ করবে, আর আগের ক্লজটা যদি ফলাফল প্রকাশ করে, সেক্ষেত্রে পরের ক্লজটা কারণ প্রকাশ করবে। আমরা আপনাদেরকে বলেছিলাম কারণ এবং ফলাফল as since because এর ক্ষেত্রে কারণ এবং ফলাফল সিমিলার হয়েছিল, অর্থাৎ আমরা দেখেছিলাম যদি কারণ পজিটিভ হয় ফলাফল পজিটিভ হয়েছিল, কারণ নেগেটিভ হলে ফলাফল নেগেটিভ হয়েছিল, সেটা as since because এর ক্ষেত্রে। তবে যখন আমরা though, although, all be it ব্যবহার করব, এক্ষেত্রে আগের ক্লজটা যদি পজিটিভ হয়, পরের ক্লজটা নেগেটিভ হবে, আগের ক্লজটা যদি নেগেটিভ হয়, পরের ক্লজটা দাদা পজিটিভ হবে। মাথায় রাখবেন, আপনি যখন কোনো যৌক্তিক বাক্য লিখতে যাবেন, তখন কিন্তু আপনার এই কানেক্টরগুলো কাজে লাগবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখেন। এই বিষয়গুলো কিন্তু আপনি যখন কমপ্লেক্স সেন্টেন্সগুলো লিখবেন, তখন আপনার এটা ব্যাপক কাজে আসবে। সো আমাদেরকে একটু মনোযোগ সহকারে দেখতে হবে যে although, though এবং all be it দ্বারা যখন একাধিক বাক্য যুক্ত থাকবে, যখন একাধিক ক্লজ যুক্ত থাকবে, অর্থাৎ all be it, although, though অথবা though, although, all be it, যেভাবে আপনি বলেন, এই যে লিঙ্কিং ওয়ার্ড গুলো, এগুলো দ্বারা যদি দুইটা ক্লজ যুক্ত থাকে, এক্ষেত্রে দুটো ক্লজ হবে বিপরীতধর্মী। হ্যাঁ, পজিটিভ হলে নেগেটিভ, নেগেটিভ হলে পজিটিভ। আগের অংশ পজিটিভ কথা বললে পরের অংশ নেগেটিভ, আগের অংশ নেগেটিভ কথা বললে পরের অংশ পজিটিভ হবে। আসেন আমরা একটু এক্সাম্পল দেখে নেই। এই বিষয়গুলো দেখবেন 9, 10, 11, 12 এ কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও কাজে লাগে। হ্যাঁ, যেমন ধরে নেন একটা বাক্য এরকম লেখা আছে যে although he was fit for the post, যদিও সে পদটার জন্য উপযুক্ত ছিল। এই যে আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে একটা মানুষ একটা পদের জন্য উপযুক্ত ছিল, although he was fit for the post। তো একটা মানুষ পদের জন্য উপযুক্ত ছিল, উপযোগী ছিল, এটা তো অবশ্যই একটা পজিটিভ কথা। এখন আপনাকে যদি বলে যে বাবা তুমি এই বাক্যটারে কমপ্লিট করো, ধরেন আপনাকে একটা কমপ্লিটিং সেন্টেন্স দেয়া হলো। এখন এই যে সেন্টেন্সটা, এটাকে আমরা কমপ্লিট করবো কিভাবে? যেহেতু আগের অংশ পজিটিভ আছে, তাহলে এইবার আমাদেরকে পরের অংশ নেগেটিভ লিখতে হবে। ওকে, আমরা এই জায়গাটাতে নেগেটিভ লিখবো। তাহলে আমরা বুঝতেছি লোকটা পদের জন্য উপযুক্ত ছিল, এটা পজিটিভ কথা। এখন নেগেটিভ একটা অংশ আমাদের এখানে লিখতে হবে। আমরা বলতে পারি he did not get it, সে এটা পেল না, এই পদটা সে পেল না। তাহলে দেখেন একটা মানুষ পদের জন্য উপযুক্ত ছিল, কিন্তু লোকটাকে পদ দেয়া হলো না।
তাহলে এই যে দেখেন একটা পজিটিভ, পরেরটা কি হয়ে গেছে বাবা, নেগেটিভ। আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম, কিভাবে লিখতে পারতাম, হি did not get the post, সে পদটা পেল না। হ্যাঁ, ওই যে ইট দিয়ে আমি পোস্টকে বোঝাইছি আর কি। although he was fit for it, এখন বলতে পারেন ভাইয়া ইট তো চেঞ্জ করলেন। ভাই আমরা তো নাউনের পরিবর্তে প্রোনাউন ব্যবহার করি, তাই প্রোনাউনটা পরে লিখলাম। বোঝা গেছে কিনা একটু কমেন্ট করেন তো ভাই, বুঝতে পারছেন কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ। ওকে, আবু হারিস মিয়া ভাই লিখছেন আর্টিকেলের ক্লাসটা ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস ছিল তার কাছে, থ্যাংক ইউ ভাই। আব্দুল্লাহ মামুন ভাই বলছেন স্যার নাইস শার্ট, এইগুলা কই থেকে নেন এত সুন্দর? ভাই মজা করতেছেন না? আমার পাম দিয়ে লাভ নাই ভাই, আমি ট্রেনের চাকা, বুঝছেন, ট্রেনের চাকায় পাম দেয়া যায় না, দিলে পরে কাজ হয় না। সো এইরকম বাক্যগুলো আপনাদেরকে কমপ্লিট করা শিখতে হবে। হ্যাঁ, এভাবে আপনি শত শত বাক্য তৈরি করতে পারেন। হ্যাঁ, তো লজিক্যাল কনক্লুশনে যখন যেতে চাবেন তখন এরকম আপনাকে বাক্য তৈরি করতে হবে। যেমন ধরে নেন আমি একটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা একটু কমপ্লিট করেন তো দেখি কে কে কমপ্লিট করতে পারেন। ধরে নেন আমি একটা বাক্য লিখলাম, although Bangladesh has limited natural, এই শব্দটাকে আমরা বলি রিসোর্স, তাই না, কিন্তু উচ্চারণ হচ্ছে রিসোর্স। তো দেখেন although Bangladesh has limited natural resources, যদিও বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ খুবই কম, ডট ডট ডট। এইবার পরের অংশটা আপনারা কমপ্লিট করার চেষ্টা করেন। সো আপনাদেরকে একটা ছোট্ট হিন্টস দিয়ে দেই, এই যে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কম, এইটা একটা নেগেটিভ কথা। হ্যাঁ, মানে সম্পত্তির দিক থেকে কম, আমাদেরকে এই পাশে একটা পজিটিভ কিছু লিখতে হবে। দেখি ট্রাই করেন তো পারেন কিনা। এই তো দেখেন, যদিও বাংলাদেশের ন্যাচারাল রিসোর্সেস খুব কম, তাহলে কথাটা নেগেটিভ। এবার আমরা একটু আশার বাণী শোনাবো, এটা হতাশার বাণী তো আমরা শুনলাম, তাহলে আমরা কি বলতে পারি, we can earn huge money, huge currency, যে কোনো একটা লেখা যায়, huge money or currency by utilizing them, তাদেরকে কাজে লাগানোর মাধ্যমে আমরা ব্যাপক টাকা পয়সা আর্ন করতে পারি। ওকে, আচ্ছা এবার আমরা যে কাজটা করব, দেখেন আমরা এখন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই যে রুলটাতে চলে গিয়েছিলাম। হ্যাঁ, আপনাদের সাথে এগুলো আলোচনা করা হয়েছিল, এই পর্যন্ত আপনারা পারবেন, সমস্যা নাই। তারপর আমরা অ্যাজ সিন্স বিকজ যুক্ত এই রুলগুলোতে চলে আসছিলাম। হ্যাঁ, এগুলো নিয়ে আপনাদের সাথে ডিটেইলড আলোচনা হয়েছিল। ওকে, এইবার আসেন আমরা একটু দো অলদোর রুলটাতে চলে যাই। সো আপনাদেরকে আমি আরেকবার প্রথমে এটা লিখে দেই। হ্যাঁ, আমি লিখে দিয়ে তারপর আপনাদেরকে বিষয়টা ব্যাখ্যা করি। এরপরের গুলো আমার এইভাবে আর না লিখলেও চলবে। হ্যাঁ, আচ্ছা, সো আমি ওই বরাবরের মতোই আমরা পজিটিভকে একটু বেশি জায়গা দিলাম, সরি সিম্পলকে আমরা একটু বেশি জায়গা দিলাম, তারপরে বেশি জায়গা দিলাম কমপ্লেক্সকে, আর তার চেয়ে একটু কম জায়গা দিলাম আমরা কম্পাউন্ডকে। তাহলে এই হলো আমাদের সিম্পল। এই সিম্পলটা দেখেন নামে সিম্পল, কিন্তু কাজের বেলা এইখানে আমাদের অনেক সময় প্যারেশানিতে পড়তে হয়। দেন কমপ্লেক্স, এরপরে কম্পাউন্ড। ওকে, কম্পাউন্ড। আচ্ছা আসেন এবার আমরা একটু দেখি এগুলোকে আমরা কিভাবে সুন্দর করে চেঞ্জ করতে পারি। তো আমাদেরকে মাথায় রাখতে হবে, একটু আগে আমরা জেনে আসছি এই যে অলদো, তাহলে আমরা বলতে পারি অলদো অথবা দো যুক্ত অধীন ক্লজ। তাহলে অলদো বা দো যুক্ত অধীন ক্লজ। আচ্ছা, এটা আমাদের দাগের উপর চলে আসছে। এই হচ্ছে স্মার্ট বোর্ডের সুবিধা, দেখছেন দাগের সহ কি চমৎকার করে সরাই দেওয়া যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কি করব, প্রথমে দো অলদো যুক্ত একটা অধীন ক্লজ লিখব।
অধীন ক্লজগুলোকে কিভাবে স্বাধীন ক্লজ বানানো যায় আমরা গত ক্লাসে বলেছি যে লিঙ্কারটাকে তুলে দিবেন, তাহলে অধীনটা স্বাধীন হয়ে যাবে, তাই না? আচ্ছা, এইটা আহামরি খুব কঠিন কিছু না ভাই। তাহলে আমাদের একটা অধীন পাইলাম, সাথে একটা কি থাকতে হবে ভাই? সাথে আমাদের থাকতে হবে একটা স্বাধীন ক্লজ। চাইলে আপনি বলতে পারেন প্রিন্সিপাল ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, এইটাকে সিম্পল বানাতে গেলে আমরা কি করব? মারাত্মক সহজ। আমরা যখন অ্যাজ সিন্স বিকজ পেয়েছিলাম তখন আমরা লিখেছিলাম বিকজ অফ। আমরা এই জায়গাটাতে লিখব ইন, আমরা এই জায়গাটাতে লিখব ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা লিখতে পারবেন। মাথায় রাখেন ডেসপাইট শব্দটা নিজে একটা প্রেপোজিশন, ডেসপাইট শব্দটা নিজেই একটা প্রেপোজিশন, তাই ডেসপাইটের পরে আবার অফ লিখতে যায় না। ওকে, আর ইন স্পাইট অফ এটা হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। আচ্ছা, এরপরে আমরা কি করব? এর ঠিক পরে আমরা লিখব পিসি, মানে পজেসিভ কেস। এই জায়গাটা আমি গত ক্লাসে, মানে গত ক্লাসটাতে আপনাদের সাথে ব্যাখ্যা করেছিলাম যে সব সময় কিন্তু পজেসিভ লেখা যায় না। তারপরে আমরা যে কাজটা করব, আমরা অধীন ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব। এরপরে যদি কোনো অংশ থাকে আমরা সেই অংশটা লিখব, লিখে একটা কমা দিব। মাথায় রাখবেন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট দিয়ে যদি বাক্য শুরু করেন তাহলে প্রথম অংশের পর কমা দিতে হবে। ওকে, এরপরে আপনাকে এই স্বাধীন ক্লজটা লিখতে হবে। আর যদি আগে স্বাধীন ক্লজটা লেখেন তাহলে কমা দেওয়ার দরকার নাই। এই যে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, এরপরে বাকি অংশটা লিখে দিবেন। আর দেখেন এখানে যদি ভার্ব হিসেবে, যেই ভার্বের সাথে আইএনজি যোগ করতে চাচ্ছেন না, যদি এমন একটা ভার্ব থাকে আপনি চাচ্ছেন না যে এম ইজ আর ওয়াজ আর এরকম ভার্ব আছে যার সাথে আইএনজি যোগ করতে চাচ্ছেন না, তাহলে দেখবেন তারপরে অ্যাডজেক্টিভ আছে কিনা। হ্যাঁ, যদি অ্যাডজেক্টিভ থাকে সেক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি যোগ না করে অ্যাডজেক্টিভটাকে নাউন বানায় দেয়া যায়। এটা আমরা গত ক্লাসে ডিটেইলড আলোচনা করেছি, আশা করি বুঝতে সমস্যা হবে না। এবার একটু খেয়াল করেন, এই ইনস্পাইট অফ অথবা ডেসপাইট এই দুটোর বাংলায় হলো সত্ত্বেও। যেমন বারণ করা সত্ত্বেও, বলা সত্ত্বেও, মানা করা সত্ত্বেও। আচ্ছা, এইবার আসেন ওস্তাদ, এটা তো মারাত্মক সহজ। এই যে দো অলদো যুক্ত যে ক্লজটা ছিল সেটার দো অলদো তুলে নেবেন। ঠিক আছে, তাহলে সেই ক্লজটা কি হয়ে যাবে? সেইটা হয়ে যাবে স্বাধীন ক্লজ প্লাস, যেহেতু একটা ক্লজ পজিটিভ আর একটা নেগেটিভ, তাই আমাদেরকে এখানে লিখতে হবে বাট। তারপরে আপনি যে স্বাধীন ক্লজটা ছিল সেইটাও লিখে দিবেন। ওকে ডিয়ার, এটা নিয়ে আর খুব বেশি ফেয়ার বা ভয় করার কোনো কারণ নাই। এইবার আসেন আমরা একটু এটাকে চেঞ্জ করি। আচ্ছা, আপনাদেরকে একবার মনে করাই দেই, এই পজেসিভটা আমরা কখন ব্যবহার করব? আমরা বলেছিলাম পজেসিভটা তখনই ব্যবহার করবেন যখন দুইটি ক্লজ এর সাবজেক্ট ভিন্ন হয়। আমরা বলেছিলাম যে দুইটা ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে সেক্ষেত্রে পজেসিভ বসবে, আদারওয়াইজ পজেসিভ লেখা যাবে না। মনে আছে তো বাবা? আচ্ছা, এবার আসেন ওস্তাদ, আমরা একটু ট্রাই করি। হ্যাঁ, আসেন তাহলে আমরা দেখি। আমি আপনাদেরকে দুটো বাক্য লিখে দিচ্ছি। তাহলে প্রথমে এ নাম্বার বাক্য, যেটা ধরেন আমি লিখলাম দো হি স্টাডিড হার্ড, যদি সে কঠোর পড়াশোনা করেছিল। হি গট পুয়ার মার্কস, সে কম নাম্বার পেয়েছিল। হ্যাঁ, দেখেন যদিও সে পড়াশোনা করছে হার্ড, পজিটিভ কথা, কিন্তু মার্ক পাইছে পুয়ার, নেগেটিভ কথা। এই যে একটা পজিটিভ একটা নেগেটিভ দুটোকে যুক্ত করলো দো। আমরা আরেকটা বাক্য লিখতে পারি। ধরেন আমরা এবার একটা বাক্য লিখলাম তো হি স্টাডিড হার্ড, যদিও সে কঠোর পড়াশোনা করেছিল। উই ডিডন্ট বিলিভ হিম, আমরা তাকে বিশ্বাস করি নাই। তো বাবারা, বেবিরা একটু খেয়াল করেন তো, এই যে দেখেন এইটাও একটা ক্লজ,
এই যে দেখেন এইটাও একটা ক্লজ। ওকে, সো আপনি বুঝতে পারতেছেন, আপনি বুঝে ফেলাইছেন যে এই প্রথম ক্লজটা হচ্ছে অধীন। আমরা জানি যার সাথে লিঙ্কার থাকে সেটা অধীন হয়, আর পরেরটা হলো বাবা স্বাধীন। লিঙ্কার নাই তাই এটা স্বাধীন। আবার এই জায়গাটাতে আমরা যদি একটু দেখি, দেখেন এই যে প্রথম ক্লজটা এইটা হলো আমাদের অধীন ক্লজ, আর এই যে দেখেন পরের যেটা এইটা হলো আমাদের স্বাধীন ক্লজ। গত ক্লাসে আমি আপনাদের সাথে ব্যাখ্যা করেছিলাম যে ড্যাংলিং মডিফায়ারটা কি জিনিস, হ্যাঁ, এবং রিডান্ডেন্সি জিনিসটা কি জিনিস। এই বিষয়টা নিয়ে আমরা গত ক্লাসে ব্যাখ্যা করেছি, আজকে আর ব্যাখ্যা করার এত সুযোগ নাই। তাহলে চলে আসেন ওস্তাদ। এখন আমাদেরকে জাস্ট একটু খেয়াল করতে হবে, এই যে দেখেন তো ভাই এই হি এবং এই হি এক নাকি আলাদা? আপনাদের কাছে কি মনে হয় এ বাক্যে যে দুটো হি দেখতে পাচ্ছি আমরা, দুটো হি কি এক নাকি আলাদা? ডেফিনেটলি এক। কিন্তু পরের বাক্যটাতে আপনি যদি চলে আসেন, এই হি এবং এই উই কিন্তু এক না। আমি এটাই বলেছিলাম আপনাদেরকে, যদি দুইটা ক্লজের সাবজেক্ট সিমিলার হয় সেক্ষেত্রে পজিটিভ লিখবো না, বাদ দিব। যদি আলাদা হয় সেক্ষেত্রে আমরা লিখবো। বাট বাংলাদেশি বইগুলো সব ক্ষেত্রে পজিটিভ লিখে আসছে। অলমোস্ট দেখবেন বাংলাদেশের অধিকাংশ বই যেই কাজটা করছে, হ্যাঁ, তারা মোর দেন 90% ক্ষেত্রে তারা সব সময় পজিটিভ লিখে আসছে। বারবার যদি পজিটিভ লেখেন এটা ভাই বাহুল্য দোষ হবে, হ্যাঁ, বাহুল্য দোষ হবে। তাহলে আসেন আমরা একটু দেখি। তাহলে প্রথমে আমরা ইনস্পাইট অফ অথবা ডেসপাইট লিখবো। তো আমি ধরে নেন এখানে লিখলাম ইনস্পাইট অফ। যেহেতু দুটো সাবজেক্ট সেম তাই এইখানে হিজ লেখার কোনো প্রশ্নই আসে না। এবার ভার্বের সাথে আইএনজি যোগ করব, অধীন ক্লজের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তাহলে স্টাডিটাকে স্টাডি বানায় তার সাথে আইএনজি যোগ করলাম। ইনস্পায়ার অফ স্টাডিং হার্ড, কঠোর পড়াশোনা করা সত্ত্বেও হি গট পুয়ার মার্কস, সে অল্প নাম্বার পেয়েছিল। কিন্তু পরের বাক্যটাতে যদি আসেন ভাই, এই হি এবং উই যেহেতু আলাদা, সো আমি এখানে ইনস্পাইট অফ লিখি আর ডেসপাইট লিখি, আমার এই জায়গাটাতে হিজ লেখা বাধ্যতামূলক, লিখতেই হবে। আর এই জায়গাটাতে আমরা লিখবো না। ইনস্পায়ার অফ হিজ স্টাডিং হার্ড, তার কঠোর পড়াশোনা করা সত্ত্বেও। এবার পরের অংশে চলে আসি আমরা। উই didn't believe him। বুঝতে পেরেছেন কিনা কুইকলি একটা কমেন্ট করে ফেলেন প্লিজ। বাবারা বুঝতে পারছেন কিনা একটু কুইকলি কমেন্ট করবেন। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ। আচ্ছা এইবার আমি আপনাদেরকে একটা অংশ দিচ্ছি, আপনারা করে দেন। বলতে পারেন যে ভাই এটা করলেন না, ভাই এটা করা তো খুব সহজ, দোয়াল দো উঠায় দেন তাহলে কাজ হয়ে যাবে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? হি স্টাডিড হার্ড বাট, আবার হি আসছে, তাহলে আমরা হিটা বাদ দিয়ে দিতে পারি। হ্যাঁ, গট পুয়ার মার্কস। এবার দেখেন হি studied hard but we didn't believe him। তো ভাই এবার আমি আপনাদেরকে একটা কম্পাউন্ড দিব, আপনারা কমপ্লেক্স এবং সিম্পল বানায় দিবেন, দেখি করতে পারেন কিনা। হ্যাঁ, আমি এখন যে কোয়েশ্চেনটা দিব আপনাদেরকে, এই কোয়েশ্চেনটা কম করে হলেও 20 বার চাকরির পরীক্ষা এবং অ্যাডমিশনে আসছে। সেটা হলো হি ওয়াজ রিচ বাট আনহ্যাপি।
কুইকলি আপনারা এই প্রশ্নটার উত্তর করে দেন দেখি। উৎপল মন্ডল, মশিউর রহমান, রিফাত ভাই, মাশাআল্লাহ। আর কেউ? রেখা আক্তার করেন, আব্দুল আজিজ ভাই করে দেন ভাই। আচ্ছা, তাহলে দেখেন আমরা বললাম সে ধনী ছিল কিন্তু অসুখী ছিল। তাহলে আমরা এটারে কি করতে পারি? আমরা কি বলবো যদিও সে অসুখী সে ধনী ছিল, নাকি যদিও সে ধনী ছিল তারপরেও সে অসুখী? প্রথমে আমরা কমপ্লেক্স বানায় নেই। তাহলে আমরা বলতে পারি although he was rich, যদিও সে ধনী ছিল, কমা, হ্যাঁ এটা কমা দিতে হবে আমাদেরকে, he was unhappy। তাহলে এইখানে দেখেন তো অধীন ক্লজে ভার্ব কি আছে? was। তাহলে আমরা জানি am is are was are এগুলোর সাথে আইএনজি যোগ হলে হয় being, আর have has had এগুলোর সাথে আইএনজি যোগ হলে হয় having। তাহলে আমরা প্রথমে in spite of লিখতে পারি, আমি চাইলে এখানে despite ও লিখতে পারি। আমরা লিখলাম despite। এইবার যেহেতু দুটো ক্লজ সিমিলার, সো আমাদের এই জায়গাটাতে হিজ না লেখাই বেটার। বাট আমি যেটা বললাম ভাই, বাংলাদেশের বইগুলোতে প্রচলিতভাবে এই জায়গাতে বারবার হিজ লিখছে। এখন এটা আপনার ব্যাপার, আপনি লিখবেন কিনা। হ্যাঁ, ডেসপাইট হিজ লিখবেন কিনা এটা আপনার ব্যাপার। এবার আমি এই ওয়াজ এর সাথে আইএনজি যোগ করে বিং রিচ এতটুকু লিখতে পারি, বা এই যে আমি বাংলায় বা লিখে দিলাম। আচ্ছা, পুরোটা লিখে দেই। হি, দেখেন হি ওয়াজ আনহ্যাপি। এটাকে আমরা আরেকটা ওয়েতে লিখতে পারি, সেটা হচ্ছে গিয়ে ডেসপাইট হিজ। বারবারই বলছি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, লিখবেন নাকি লিখবেন না। এই যে অ্যাডজেক্টিভ আছে, আমরা চাইলে এই অ্যাডজেক্টিভটাকে নাউন বানায় দিতে পারি। ডেসপাইট হিজ, চাইলে হিজটাকে উজ্জ্বল রাখতে পারেন। রিচনেস, তার প্রাচুর্যতা সত্ত্বেও, হি ওয়াজ আনহ্যাপি, সে অসুখী ছিল। এই তো মাশাআল্লাহ, অনেকে লিখে ফেলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। সজীব ভাই বলতেছেন ইজি সেন্টেন্স। জি ভাই, এটা মারাত্মক ইজি সেন্টেন্স ভাই, এটা খালি ইজি না ভাই, জম্মের ইজি, এটা ইজিলি পারা যায়। তো ইনশাআল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আমি এটাই এখানে লিখে রাখছি, দেখেন, হ্যাঁ আমি এটা এখানে লিখে রাখছি যে অলদো যুক্ত অধীন ক্লজ, তারপরে থাকবে স্বাধীন ক্লজ। এই যে ইন স্পাইট অফ বা ডেসপাইট, পজিটিভ কেস, ভার্বের সাথে আইএনজি যোগ অথবা অ্যাডজেক্টিভ থাকলে নাউন, স্বাধীন ক্লজ। তার মানে আমি যা বলছি ভাই সেটাই এই জায়গাটাতে লেখা আছে, দেখেন, হ্যাঁ সেইটাই এই জায়গাটাতে লেখা আছে। এখন আপনারা আমাকে এই প্রশ্নটার উত্তর করে দেন কুইকলি। হ্যাঁ, দেখি আপনারা আমাকে খুব দ্রুত এই প্রশ্নটার উত্তর লিখে দিবেন। আমাদের মোজাম্মেল ভাই এবং সাইফুল ইসলাম সজীব ভাই লিখছেন ডি। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করে দেখি। দেখেন এখানে কি বলা হলো, আমাদের কাছে চাওয়া হয়েছে কিন্তু কমপ্লেক্স। তো ডেসপাইট থাকলে কমপ্লেক্সে কি বসে? হয় অলদো বসবে, নয়তো দৌ বসবে, তাই না? তাহলে আমরা এখানে দেখি বাট আছে, এন্ড আছে, সো এই দুটার আমরা আগেই কাটলাম। এবার ডেসপাইট দেয়, এটা আগেই কাটা, এটা বেশি সহজ ছিল। হ্যাঁ, জব এক্সামে আসা কোয়েশ্চেন এগুলো। তাহলে দেখেন although he got up late, despite getting up late, দেরি করে ঘুম থেকে ওঠা সত্ত্বেও, he reached there timely, সে সময় মতো সেখানে পৌঁছেছিল। দেখেন লোকটা ঘুমের থেকে দেরি করে উঠছে, এই যে নেগেটিভ কথা, কিন্তু সে পৌঁছায় গেছে টাইমলি, এই যে পজিটিভ কথা। সো the although, এগুলো মারাত্মক সহজ, মারাত্মক সহজ বিষয়। হ্যাঁ, এগুলো এখন ঝামেলা হইতেছে কি আমরা অনেকে এটা ধরতেই পারি না, সমস্যাটা এইখানে আর কি। হ্যাঁ, আচ্ছা পারবো আমরা ইনশাল্লাহ। এইবার আসেন 38তম বিসিএস এ আসছিল, though he is poor, যদিও সে গরিব, he is honest। চিন্তা করেন ভাই, এইটার কম্পাউন্ড চাইছে, মানে 38তম বিসিএস এ বাচ্চাদের প্রশ্ন আসছে না? মনে হয় না এটা একদম বাচ্চাদের প্রশ্ন? ঠিক আছে, আপনারা আবার বললেন না যে স্যার আমরা তো বাচ্চাই, কারণ আমাদেরকে তো মাঝে মাঝে ফোন করে বলে বাবু খাইছো নাকি, বাবু খাইছো। হ্যাঁ, আচ্ছা ওই বাবু হওয়ার দরকার নাই, এরা ছোট ছোট বাবুরা এই ধরনের প্রশ্নের উত্তর করতে পারে। সো আমরা জানি কম্পাউন্ডে দো অলদো থাকলে কি হয়? বাট হয়। তাহলে এন্ড আছে, আমরা এটার আগে কাইটা দেব। অ্যাজ সিন্স বিকজ আসার প্রশ্নই আসে না, সিন্স আসছে আসার প্রশ্নই আসে না। এত সহজ প্রশ্ন দেখেন 38তম বা 38th বিসিএস এ আসছে। এই দেখছেন মাশাআল্লাহ সবাই কারেক্ট আনসার লিখে ফেলছেন। শহীদুল ভাই, সজীব ভাই, খাদিজা পারভিন, আব্দুল্লাহ মামুন ভাই, সিদ্দিক ইসলাম, আব্দুল আজিজ ভাই, মনির হোসেন ভাই সহ
আমি দেখলাম অলমোস্ট সবাই কারেক্ট লিখছেন, হ্যাঁ সবাই কারেক্ট লিখে ফেলছেন, তাহলে এটা পারবো আমরা, এখানে সমস্যা নাই। এইবার আমরা ওয়েন এর রুলটা দেখব। এখন আমরা ওয়েন যুক্ত রুলটা দেখব। হ্যাঁ আচ্ছা, আমি আর লিখে না দিই, এখানে যেহেতু লেখাই আছে আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে দেখাই দিই। ওকে, তো আপনারা যে জিনিসটা মাথায় রাখবেন, আমি আপনাদেরকে একটু মনে করাই দিই যে আপনি যখন কমপ্লেক্স থেকে সিম্পল করবেন, খেয়াল করেন কিন্তু কমপ্লেক্স থেকে যখন সিম্পল করবেন সেক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, বা আপনি যেটা মাথায় রাখবেন, যে দুইটা ক্লজ এর সাবজেক্ট এক হলে সেক্ষেত্রে নো পিসি, পিসি লিখতে হবে না। আর দুইটা ক্লজের সাবজেক্ট ভিন্ন হলে সেক্ষেত্রে পিসি লিখতে হবে। যদিও বইগুলোতে কিন্তু আমরা দেখতে পাই তারা সব জায়গাতেই পিসি মানে পজিটিভ কেস, মাই, আওয়ার, ইওর, হিজ, হারটা লিখে রাখে। এখন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আপনি লিখবেন কি লিখবেন না, আমি আমার মতো বলে দিয়েছি। সো আমরা ওয়েন এর রুলটা দেখবো। দেখেন, আপনি যখন দেখবেন যে ওয়েন যুক্ত সেন্টেন্সে যদি একটা বয়স দেয়া থাকে, তারপরে যদি স্বাধীন ক্লজ থাকে, আপনার কাজ হচ্ছে প্রথমে স্বাধীন ক্লজটাকে লিখে ফেলবেন, এরপরে at the age of অথবা at the age লিখবেন। হ্যাঁ, at the age of অথবা শুধু at লিখবেন। আবারও বলি, when যুক্ত সেন্টেন্সে যদি বয়স থাকে, আপনার কাজ হচ্ছে প্রথমে স্বাধীন ক্লজ লিখবেন, এরপরে শুধু at লেখা যায় অথবা at the age of লেখা যায়, এরপরে যত age তত লিখবেন। ওকে, আর কম্পাউন্ড করতে গেলে তো মারাত্মক সহজ, when উঠাই দিয়ে and লিখবেন, আর ক্লজের শেষে একটা দেন লিখতে পারেন, না লিখলেও কোনো সমস্যা নাই। সো দেখেন, আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি, when he was 19, যখন তার বয়স ছিল 19 বছর, যখন তার বয়স ছিল 19 বছর। তাহলে আমরা বুঝতে পারতেছি যখন তার বয়স ছিল 19 বছর, এই ক্লজটা কিন্তু বাবা অধীন ক্লজ। আর পরেরটা বুঝতেই পারতেছেন নিঃসন্দেহে এটা স্বাধীন ক্লজ। এই when যুক্ত অংশে যখন বয়স থাকবে, আমাদের কাজ হচ্ছে গিয়ে স্বাধীন ক্লজটা আগে লিখে ফেলা। তো দেখেন, when he was 19, যখন তার বয়স ছিল 19, he met me, সে আমার সঙ্গে দেখা করেছিল। এই যে আমরা আগে স্বাধীন ক্লজ লিখলাম, আমরা চাইলে শুধু at লিখতে পারি অথবা at the age of প্লাস এজটা লিখতে পারি। তো খেয়াল করেন, যখন তার বয়স ছিল 19 বছর, তখন সে আমার সঙ্গে দেখা করেছিল। আর এখানে বলা হচ্ছে সে আমার সাথে 19 বছর বয়সে দেখা করেছিল, মানে কথা ওইটাই, কথা সেইটাই। আগে বলতেন আই লাভ ইউ, এখন বলতেছেন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন। মানে এই সিম্পল দিয়ে যা মিনিং, কমপ্লেক্স দিয়ে তাই মিনিং। জাস্ট দেখেন, আমরা বাক্য পরিবর্তন করছি, অর্থ কিন্তু সেম থাকতেছে। এটাই হইতেছে ঘটনা আর কি। তাহলে আমরা পারবো ইনশাল্লাহ। আর কম্পাউন্ড করতে গেলে ভয়েন্টারে উঠায় দেন, দিয়ে he was 19 and he met me, এই দেনটা লিখলে চলে, না লিখলে কোনো ক্ষতি নাই। তো আপনারা আমার কথা কতটুকু বুঝতে পারছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারবো। I went there when I was 12, আমি সেখানে গিয়েছিলাম যখন আমার বয়স ছিল 12 বছর। এই কমপ্লেক্স সেন্টেন্সটা আপনারা করে দেন, তাহলে আমি বুঝতে পারবো আপনারা আমার কথা বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, এই তো মাশাআল্লাহ আমাদের আব্দুল আজিজ ভাই করে ফেলছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা প্রথমে স্বাধীন ক্লজটা লিখবো, চাইলে অধীন ক্লজটাও আগে লিখতে পারি। হ্যাঁ, তাহলে স্বাধীন ক্লজ হচ্ছে I went there, আপনি লিখতে পারেন at অথবা at the age of 12, ঝামেলা শেষ। আর এবার দেখেন, I was 12, আমার বয়স ছিল 12 বছর, and I went there then, চাইলে এই দেনটা আপনি and এর পরেও লিখতে পারতেন, and then I went there। ওকে, এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, ধন্যবাদ। এই সবাই পারেন আপনারা। হ্যাঁ, তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে when যুক্ত সেন্টেন্সে যদি বয়স দেয়া থাকে, এবার আমরা when এর রুলটাই দেখব, তবে এখন আর বয়স থাকবে না। হ্যাঁ, এখন আর বয়স থাকবে না। আচ্ছা ভাই বোনেরা, আপনাদেরকে একটা ছোট্ট তথ্য দেই। আপনারা হয়তো জানেন, আপনারা এই যে আপনাদের আজকে যে ব্যাচটাতে ক্লাস হচ্ছে,
আপনারা হচ্ছেন আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং প্লাস এনটিআরসিএ প্লাস বিসিএস সবগুলো রিটেন ব্যাচে আপনারা আছেন। তো এরকম আমরা সেকেন্ড ব্যাচটা চালু করতেছি আগামী 17 ফেব্রুয়ারি থেকে। হ্যাঁ, আগামী 17 ফেব্রুয়ারি থেকে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর এই ব্যাচটা চালু হচ্ছে। ক্লাস হবে শনি, সোম এবং বুধবার রাত 8টায়। হ্যাঁ, শনি, সোম, বুধবার রাত 8টায় ক্লাস হবে। তো আপনাদের কোনো ভাই বোন যদি পরিচিত থাকে যারা এই ক্লাসটাতে একদম শুরু থেকে জয়েন করতে চায়, কাইন্ডলি, আপনারা তো আমার ক্লাস করছেন আজকে নিয়ে অলমোস্ট 20টার কাছাকাছি ক্লাস হয়ে গেল, আপনারা তো আমার ক্লাস করেছেন। তো আপনারা আপনাদের কাছে জানা আছে কতটুকু পজিটিভিটি বা নেগেটিভিটি আপনারা পেয়েছেন কোর্সে। ঠিক আছে, যদি মনে হয় কোর্স করে আপনাদের উপকার হয় নাই বা নেগেটিভ কিছু, তাহলে আমার রেফার করার প্রয়োজন নাই। আর যদি মনে করেন যে না আলহামদুলিল্লাহ পজিটিভ কিছু পাচ্ছেন, তাহলে আপনাদের প্রতি একটা আর্নেস্ট রিকোয়েস্ট থাকবে আমার, ভাই হিসেবে, ছাড় হিসেবে, যেটাই বলেন আর কি, একটু আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এটা একটু শেয়ার করে দিন প্লিজ। হ্যাঁ, এটা একাডেমিক, আইএলস, বিসিএস থেকে শুরু করে যত রাইটিং আছে সব ক্ষেত্রে কাজে লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আমরা এবার পরের অংশটাতে চলে আসি ভাই। হ্যাঁ, এখন আমরা যেটা দেখব, আমরা ওয়েন যুক্ত সেন্টেন্স গুলোকেই কমপ্লেক্স থেকে সিম্পল এবং কম্পাউন্ড করা দেখব। দেখেন, আগের যে ওয়েন যুক্ত সেন্টেন্সটা ছিল সেখানে দেয়া ছিল, সেখানে আমরা দেখতে পেয়েছিলাম ছিল কি বয়স। এখন বয়স থাকবে না, এই বয়সের জায়গায় কি থাকবে? সাল, মাস, বছর অথবা ঋতু থাকতে পারে। এরপরে থাকবে একটা স্বাধীন ক্লজ। কম্পাউন্ড তো সেম, এন্ড যুক্ত করবেন, একটা দেন দিলে ভালো, না দিলে কোনো ক্ষতি নাই। আপনি যখন এটাকে সিম্পল করবেন, প্রথমে লিখবেন স্বাধীন ক্লজ। আমরা বয়স থাকলে লিখেছিলাম অ্যাট দ্য এজ অফ অথবা অ্যাট, এইখানে জাস্ট আপনি একটা ইন লিখবেন, লিখে সাল থাকলে সাল, মাস থাকলে মাস, বছর থাকলে বছর, ঋতু থাকলে ঋতু। ওকে, যেমন দেখেন, when it was 1996, যখন এটা ছিল 1996 সাল, দেখেন এটা একটা অধীন ক্লজ। he was born, সে জন্মগ্রহণ করেছিল, স্বাধীন ক্লজ। তো এই যে when যুক্ত অংশে যেহেতু বয়স সাল দেয়া আছে, সো আমরা আগে স্বাধীন ক্লজটা লিখে নেই। he was born, এতটুকু হয়ে গেছে। এবার আমরা একটা ইন লিখবো, এই যে ইন, এবার সালটা লিখে দেই 1996, দেখেন কাজ হয়ে গেছে। ওকে, আর এখানে কি হচ্ছে? it was 1996 and he was born then. ওকে, একইভাবে দেখেন, when it is January, যখন এটা জানুয়ারি মাস হয়, it snows in Canada, কানাডায় তুষারপাত হয়। তাইলে বাবা, এই যে দেখেন when যুক্ত সেন্টেন্সে মাস দেয়া আছে, এইখানে যদি জানুয়ারি না দিয়ে উইন্টার থাকতো তবুও হইতো। হ্যাঁ, সো আমরা কি লিখবো? it snows in Canada। এই যে এতটুকু আমাদের স্বাধীন ক্লজ লিখে ফেলছি। এবার জানুয়ারি জায়গায় একটা ইন লিখলাম, ইন জানুয়ারি। বাকিটা তো বুঝতেই পারছেন। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে দয়া করে একটু কমেন্ট করে জানান। শহীদুল ইসলাম ভাই লিখছে, স্যার রমজান মাসের সময় কি হবে? ভাই, আমি তো মুসলমান মানুষ শহীদুল ইসলাম ভাই, আপনারা মুসলমান, আল্লাহর রহমতে আমিও মুসলমান মানুষ, মুসলিম মানুষ। সো রমজান মাসটা হচ্ছে আমরা মুসলমান মানুষ যারা, এটা আমাদের সিয়াম কিয়ামেই দিন রাত কাটাইতে হয় আর কি। আমি চেষ্টা করব রমজান মাসের ক্লাসগুলো আমাদের লং হবে না। হ্যাঁ, আমাদের রমজান মাসের ক্লাসগুলো একটু শর্ট হবে। শর্ট মানে মিনিমাম 45 মিনিট, সর্বোচ্চ 1 ঘন্টা 10 মিনিট। হ্যাঁ, আর আমরা একটু ওই নামাজ কালাম থেকে শুরু করে আমাদের রোজায় যাতে ইফতারিতে যাতে হ্যাম্পার না হয়, এই অনুযায়ী আমরা টাইম সেট করে দেবো ইনশাল্লাহ। আপনাদের সাথে কথা বলেই আমি সেট করব, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা স্যার, জুমে ক্লাস হবে? ভাই জুমে ক্লাস নিব। হ্যাঁ, আমরা যখন রাইটিং এর কোর বিষয়টা ঢুকে যাব, সেই ক্লাসগুলো আমরা জুমে নেব ইনশাল্লাহ। আচ্ছা, এই তো মাশাআল্লাহ, তাহলে এটা আমরা পারবো। এইবার আসেন আপনারা এই প্রশ্নটার উত্তর করতে পারেন কি না। ইন স্প্রিং, আপনারা বলেন তো এই শব্দটার বাংলা উচ্চারণ কি? আপনারা একটু বলেন তো এই শব্দটার বাংলা উচ্চারণ কি? এই শব্দটার বাংলা উচ্চারণ কি? এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে CUCKOO, আমাদেরকে শেখানো হয়েছে কাক্কু। হ্যাঁ, আমারে শেখানো হয়েছে কাক্কু। আপনারা হয়তো অনেকে কাক্কু পড়ে আসছেন। আচ্ছা, কাক্কু না পড়ে চাচ্চু কে কে পড়ছেন একটু আওয়াজ দিয়েন। ঠিক আছে? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এইটার উচ্চারণ হলো খু খু, এটার উচ্চারণ হচ্ছে খু খু, কিন্তু আমরা এটারে পড়ে আসছি কাক্কু। ঠিক আছে, আমি মজা করে চাচ্চু বললাম আর কি, চাচ্চু বলা যাবে না। তাহলে দেখেন, ইন স্প্রিং
বসন্তে বা বসন্তকালে দা খুখু সিংস, কোকিল গান গায়। তাহলে বাবারা, সোনারা, লক্ষ্মী সোনা, চাঁদের কোনারা, এটা একটু ট্রাই করেন দেখি। ওকে, এটা একটু ট্রাই করেন। আচ্ছা, অনেকের মনে হইতে পারে যে সুমন ভাই আপনি মনে হয় মিছা কথা কইছেন, এটা হাসা না, আপনি মিয়া জানেন না, তাই এটা ভুলভাল বলছেন। আচ্ছা আসেন তাহলে আমি আপনাদেরকে একটু দেখাই দিই, হ্যাঁ, যে এটার প্রোনাউন্সিয়েশনটা আসলে কি হবে। এই যে আমি এখানে চলে গেলাম, আপনারা যেই কাজটা করবেন, লিখবেন, এই যে গুগলে গিয়ে সার্চ দিবেন CUCKOO, লিখছি না আমি? এই যে দেখেন আমি কিন্তু লিখছি, হ্যাঁ, এই যে দেখেন লিখছি, আমি আপনাদের জন্য বড় করে দিলাম। এবার আপনারা যেটা লিখবেন, আপনারা লিখবেন ক্যামব্রিজ ডিকশনারি। ওকে, ক্যামব্রিজ, এবার আমরা লিখব ডিকশনারি। এই চলে আসছে ক্যামব্রিজ ডিকশনারি, আমি সাজেশন থেকে নিলাম। এই যে আমি চলে গেলাম ক্যামব্রিজ ডিকশনারিতে। আপনারা স্ক্রিনে ক্যামব্রিজ ডিকশনারি দেখতে পাচ্ছেন। আসেন এবার এই প্রথম যে উচ্চারণটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইউকে, মানে এটা ইংল্যান্ডের বা ব্রিটিশ ইংলিশ, আর পরেরটা হচ্ছে ইউএস। এবার আমি আপনাদেরকে একটু এটার উচ্চারণটা শোনায় দিই, হ্যাঁ। আচ্ছা, তাহলে এবার একটু শুনেন কিন্তু, হ্যাঁ, উচ্চারণটা শোনেন, দেখেন কেমন লাগে। কেমন লাগে দেখেন তো। আপনাদের কাছে কি এটা মনে হয় যে কাকু বা চাচ্চু নাকি খুখু? হ্যাঁ, এই যে দেখেন আপনারা কোকিলকে দেখতে পাচ্ছেন, দেখছেন, খুখু। এবার ইউএসটা শোনেন, খুকু খুকু খুকু। সো এই হলো গিয়ে ঘটনা, বুঝছেন? অথচ আমরা অনেকে এটাকে ওই যে কাকু পরে আসছি, হ্যাঁ, এটা এরকম হয় আসলে। মানে আমিও যে একদম শতভাগ পারফেক্ট উচ্চারণ জানি এরকম না। যেমন গতকালকে আমি আপনাদের সাথে যখন ক্লাস নিচ্ছিলাম আর কি, আমি যখন লাইভ ক্লাস নিচ্ছিলাম, তো দেখবেন ওই লাইভ ক্লাসে কিন্তু আমি একটা এই যে আমেরিকার একটা স্টেট OHIO, আমি বলেছিলাম ওহিও, হ্যাঁ, আমি এটা মিস্টেক করে ফেলছিলাম, এটা হচ্ছে ওহাইও, হ্যাঁ, ওহাইও, এরকম আর কি। আসলে আমরা তো নেটিভ না হওয়ার কারণে আমরা অনেক সময় ভুল করে ফেলি, এই হইতেছে ঘটনা। তাহলে আসেন চলে আসি আমরা এবার এই জায়গাটা পারফেক্ট আনসার করার চেষ্টা করি। ইন স্প্রিং, এই যে ইন প্লাস আমরা ঋতু পাওয়া গেছি, তাহলে আমাদেরকে এখন কমপ্লেক্স করতে হবে। তাহলে আমরা জানি ওয়েন যুক্ত সেন্টেন্সে আমাদের এবার ঋতুটারে খুঁজে বের করতে হবে, হ্যাঁ। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, ওয়েন ইজ স্প্রিং, যখন এটা বসন্তকাল হয়, দ্য খুখু সিংস, এই যে আমাদের পারফেক্ট আনসার চলে আসছে। ঠিক আছে, আমাদের কাছে চাওয়া হয়েছে কমপ্লেক্স, এখানে দেয়া আছে সিম্পল, সো এটা আমরা নিব না। হ্যাঁ, এই যে অনলি ইন, এটা তো হলো না। when the spring comes, এখানে comes একটা এক্সট্রা ভার্ব আনা হয়েছে, এটা তো আমরা আরো আগে নিব না। তাহলে আমাদের পারফেক্ট আনসার হচ্ছে এই তো সজীব ভাই মজা করে বলছেন চাচ্চু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, এই তো বুঝে ফেলাইছেন না? হ্যাঁ, এগুলো আহামরি রাফ এন্ড টাফ কোনো কিছু না, বুঝছেন না। আমরা বোকার মতো এই কাজগুলো করি আর কি, আমরা বুঝি না, বোকার মতো বোকামি করে ফেলাই এখানে। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে আসেন এবার আমরা পরের যে রুলটা এখানে চলে যাই। তো দেখেন আমরা প্রথমে আমরা দেখলাম ওয়েন যুক্ত সেন্টেন্সে যদি বয়স থাকে, এটা 1 নাম্বার রুল দেখেছিলাম, ওয়েন এর 1 নাম্বার রুল। এরপরে আমরা দেখলাম যে ওয়েন যুক্ত সেন্টেন্সে যদি থাকে সাল, যদি থাকে মাস, যদি থাকে ঋতু, হ্যাঁ। এইবার আমরা যেটা দেখবো ভাইরা আমার, দেখেন এবার আমরা দেখবো ওয়েন যুক্ত সেন্টেন্সে যদি এগুলো না থাকে, বয়স, সাল, মাস, ঋতু, এগুলো যদি না থাকে, হ্যাঁ, এগুলো যদি না থাকে, ওয়েন যুক্ত সেন্টেন্সে যদি এর বাইরে অন্য কিছু থাকে, সেক্ষেত্রে আমাদেরকে যেই কাজটা করতে হবে, প্রথমে লিখবো স্বাধীন ক্লজ। চাইলে স্বাধীন ক্লজটা পরেও লেখা যায়, তো শুরুতে আপনাকে লিখতে হবে এট দ্য টাইম অফ। কি লিখতে হবে বাবা? এট দ্য টাইম অফ। তারপরে পজেসিভ কেস, ওই যে মাই, আওয়ার, ইওর, এইখানেও সেম ঘটনা ভাই। যদি দুইটা ক্লজের সাবজেক্ট আলাদা হয় তাহলে পজেসিভ লিখবেন, এক হলে লেখার দরকার নাই, তবে বইগুলোতে এটা লিখে দেয়। আচ্ছা, এরপরে তো বাকিটা বুঝতেই পারছেন। তাহলে আসেন আমরা এটার একটু গুলায় না ফেলে মিলায় দেখি। তো দেখেন, when he plays cricket, যখন সে ক্রিকেট খেলে, এই যে দেখেন when যুক্ত সেন্টেন্সে কিন্তু সাল নাই, মাস নাই, বয়স নাই, ঋতু নাই।
এখানে একটা ছেলের কথা বলা হচ্ছে, ধরেন আমরা এইভাবে বলতে পারি যে যখন রিফাত ক্রিকেট খেলে, হ্যাঁ, তখন আমাদের সুইটি নুডলস রান্না করে, শি কুকস নুডলস। তাহলে এখানে একটা ছেলের কথা বলা হচ্ছে, ছেলেটা যখন ক্রিকেট খেলে, মেয়েটা তখন নুডলস রান্না করে। ওকে, হয়ে গেছে না? তাহলে এখন আমরা যে কাজটা করব, আর পরে তো ওই যে ভাই এটা তো একই রকম সহজ, যে when he plays cricket she cooks noodles then, হ্যাঁ, কম্পাউন্ডে ঝামেলা নাই। সিম্পলি আমরা কি করব, আমরা চাইলে দেখেন যে she cooked noodles এটাকে সামনে নিতে পারতাম, আমরা এখানে পেছনে নিয়েছি। at a time of his, এই his লেখা কিন্তু বাধ্যতামূলক। playing cricket, ছেলেটার ক্রিকেট খেলার সময় মেয়েটা নুডলস রান্না করে। বুঝতে পেরেছেন কিনা একটু আওয়াজ দিবেন, বোঝা যাচ্ছে কিনা বলতে হবে। ওকে, একটু কুইকলি কমেন্ট করবেন, দেখেন তো বোঝা যায় কিনা বাবা। আচ্ছা, তাহলে আমরা এবার পরের রুলে চলে যাইতেছি। হ্যাঁ, আমরা এবার পরের রুলে চলে যাচ্ছি। এখন আমরা এই যে 2.2 বাংলা হইলো এতই .যে, এই এক্সপ্রেশনটা আমরা একটু দেখব। হ্যাঁ, এই 2.2 এই এক্সপ্রেশনটা দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স বানানো শিখব। পরে এই সিম্পল গুলোকে কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড করা যায় সেটাও আমরা শিখে নেব। তো এখানে স্ট্রাকচারটা দুই রকমের হয়। হ্যাঁ, দুই রকমের হয়, আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হলো বাংলা বাক্যে, ইংরেজি বাক্যে না কিন্তু বাবা। হ্যাঁ, বাংলা বাক্যে দুইটি সাবজেক্ট একই ব্যক্তি হলে, যদি দেখেন যে বাংলা বাক্যে দুইটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট একই ব্যক্তি, সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা এরকম হবে। প্রথমে আমরা লিখব সাবজেক্ট, তারপরে আমরা লিখব ভার্ব, এরপরে আমরা লিখব টু, তারপরে এই জায়গাটাতে একটা অ্যাডজেক্টিভও থাকতে পারে, ইভেন এই জায়গাটাতে একটা অ্যাডভার্বও থাকতে পারে। এরপরে হবে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম প্লাস আদার্স, বাকি অংশটা আমরা লিখে দেব। ঠিক আছে? আচ্ছা, আমি জানি না আপনারা এই কথাটা শুনেছেন কিনা, আমাকে ছোটবেলা থেকে বলা হয়েছে যে ঠুঠু যুক্ত বাক্য। এবার সবাই একটু নড়েচড়ে বসেন, একটা এক্সক্লুসিভ তথ্য পাচ্ছেন, আমারে বকা টকা দিয়ে লাভ নাই, আপনারা গুগল করেন, গুগল করলেই পাবেন। ঠিক আছে? দেখেন, আমি জানি না আপনারা এটা, হ্যাঁ, আপনারা এটা জানেন কিনা বা আপনাদেরকে এভাবে বলা হয়েছে কিনা। বিষয়টা হচ্ছে, দেখেন, আমাদেরকে বলা হয়েছে, মানে আমি ছোটবেলা থেকে জেনে আসছি যে ঠুটুযুক্ত বাক্যগুলো, আমাকে বলা হয়েছে ঠুটুযুক্ত বাক্যগুলো সবসময় নেগেটিভ হয়। ঠিক আছে? এখন আসলে কি ঠুটুযুক্ত বাক্যগুলো সবসময় নেগেটিভ হয়? ভাই, এই ঠুটুযুক্ত বাক্যগুলো নেগেটিভও হইতে পারে, আবার এই ঠুটুযুক্ত বাক্যগুলো অ্যাফার্মেটিভও হতে পারে। এটা ডিপেন্ড করে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটার কোয়ালিটির উপর। যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটার কোয়ালিটিটা পজিটিভ হয়, তাহলে পরের অংশের বাংলা অনুবাদটা পজিটিভ হবে, আর যদি অ্যাডজেক্টিভটা নেগেটিভ হয়, তাহলে পরের অংশের বাংলা অনুবাদটা নেগেটিভ হবে। আমি আপনাদেরকে লিখে দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। তবে আমাদেরকে ছোটবেলা থেকে পড়ানো হয়েছে যে ঠুঠুযুক্ত বাক্য থাকলেই নাকি সেটা নেগেটিভ। আসলেই তাই? আসেন আমরা একটু ঘুরে দেখি। তো আমি আপনাদের জন্য প্রথমে দুইটা বাক্য লিখে রাখতেছি। হ্যাঁ, দুইটা বাক্য লিখে দেখাই, তারপরে আপনারা আমাকে বললেন আর কি। আমি যদি এইভাবে বলি যে সে এতই শক্তিশালী, সে এতই শক্তিশালী যে সে বোঝাটি তুলতে পারে। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এই পরের যেই সে, আমি চাইলে এটা না লিখলেও চলে। আমি আরেকটা বাক্য লিখতেছি, দেখেন, আমি এবার লিখলাম সে এতই দুর্বল যে সে, আমি চাইলে কিন্তু সেটা নাও লিখতে পারি, বোঝাটি তুলতে পারে না। তাইলে বাবা
আসেন তো আমরা একটু দেখি, সে এতই শক্তিশালী, তাহলে আমরা কি লিখবো? হি ইজ, এই যে সাবজেক্ট লিখলাম, ভার্ব লিখলাম, এবার লিখবো টু, হি ইজ টু। এবার শক্তিশালীর ইংরেজি কি দাদা? স্ট্রং। হি ইজ টু স্ট্রং। এবার আমাদেরকে একটা টু লিখতে হবে। টু, তোলার ইংরেজি হচ্ছে লিফট, আর বহন করার ইংরেজি হচ্ছে ক্যারি। টু লিফট দ্য লোড। অন্যদিকে আসেন, সে এতই দুর্বল, হি ইজ টু উইক। চাইলে লিখতে পারতাম ফিবল, ফিবল মানে দুর্বল। টু লিফট দ্য লোড। এইখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, দেখেন এইখানে আছে স্ট্রং, যেহেতু লোকটা স্ট্রং তাই টু লিফট দ্য লোড মানে সে বোঝাটা তুলতে পারে। আর এখানে আছে উইক, যেহেতু সে উইক সেহেতু টু লিফট দ্য লোড মানে সে বোঝাটা তুলতে পারে না। তাহলে সে বোঝাটা তুলতে পারে নাকি পারে না, ইট ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ দ্য অ্যাডজেক্টিভ। ইফ দ্য অ্যাডজেক্টিভ ইজ পজিটিভ দেন দ্য ইনফিনিটিভ অর ইনফিনিটিভ ফ্রেজ উইল বি অ্যাফার্মেটিভ আর পজিটিভ। যদি অ্যাডজেক্টিভটা নেগেটিভ হয় তাহলে পরের অংশটা নেগেটিভ মিনিং দেবে। আমরা এখানে দেখেন, আমরা বলেছিলাম কি বললাম বাবা? আমরা বলেছিলাম সে শক্তিশালী, শক্তিশালী বলে সে তুলতে পারে। আর আমরা এখানে বলছিলাম উনি দুর্বল, তাই কি তুলতে পারে না। এখানে নট লেখার দরকার নাই। তাহলে এটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? কমপ্লিটলি ডিপেন্ডস অন দ্য কোয়ালিটি অফ অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভটা নেগেটিভ হয় তাহলে ইনফিনিটিভটা নেগেটিভ হবে, অ্যাডজেক্টিভটা অ্যাফার্মেটিভ বা পজিটিভ হলে পরের অংশটা পজিটিভ হবে। বাবারা আপনারা আমার এই কথাটা বুঝছেন কিনা একটু চিল্লায় এখন প্লিজ, ঠিক না ব্যাঠিক? আপনারা বুঝতে পেরেছেন কিনা একটু কষ্ট করে কমেন্ট করেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে এক চাপুন, না থাকলে দুই চাপুন। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ধন্যবাদ। তাহলে আমরা এটা পারবো। এইবার দেখেন, আমি বলেছিলাম এটা আমার খেয়াল করছেন কিনা জানি না, যে বাংলা বাক্যে দুইটা সাবজেক্ট একই ব্যক্তি হলে এই বাক্যের, বাংলা বাক্যে ইংরেজিতে কিন্তু একটাই সাবজেক্ট থাকে, খেয়াল করছেন একটাই সাবজেক্ট থাকে। বাংলা বাক্যে এই সে এবং এই সে দুজন কি এক ব্যক্তি নাকি আলাদা? ডেফিনেটলি একই ব্যক্তি। এই যে বাংলা বাক্যের এই সে এবং এই সে একই ব্যক্তি নাকি আলাদা? একই ব্যক্তি। দুইটা সাবজেক্ট যখন একই ব্যক্তি হবে তখন এই স্ট্রাকচার হবে। এই স্ট্রাকচারটা আমরা বইয়ে শতবার, হাজারবার, লক্ষবার, কোটিবার পেয়েছি। এর বাহিরেও ঠুটু যুক্ত আরেকটা স্ট্রাকচার আছে যেটা সবগুলো বই আমাদেরকে দেখায় না। আসেন আমরা সেটা একটু দেখে নেই। ওকে, আসেন আমরা সেই স্ট্রাকচারটা একটু দেখে নেই। তাহলে আমরা আবারও এই যে 2.2 2.2 আমরা এই স্ট্রাকচারটা দেখব। আমরা পড়ে আসছি এতই .যে। আচ্ছা, এইখানে আমরা যেটা মাথায় রাখবো দাদা সেটা হলো বাংলা বাক্যে, এভাবে বইগুলো ব্যাখ্যা করে না, হ্যাঁ, মনোযোগ সহকারে দেখেন, কাজে লাগবে। বাংলা বাক্যে দুইটি সাবজেক্ট ভিন্ন হলে, এবার দেখেন বাংলা বাক্যের দুইটা সাবজেক্ট ভিন্ন হবে। হ্যাঁ, এখানে একটা হবে বস্তু প্লাস আরেকটা হবে ব্যক্তি। হ্যাঁ, অথবা এমনও হইতে পারে যদি দুইটা ব্যক্তি থাকে, হ্যাঁ আবারও বলি, যদি দুইটা ব্যক্তি থাকে তাহলে ব্যক্তি দুইটা আলাদা হবে। তাহলে এবার আমরা স্ট্রাকচারটা দেখি। তো আমরা একটু আগে স্ট্রাকচারটা দেখেছিলাম। প্রথমে থাকে সাবজেক্ট, এরপরে থাকে ভার্ব, তারপরে থাকে টু, তারপরে থাকে হয় অ্যাডজেক্টিভ নয়তো একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তারপরে আমরা দেখেছিলাম এরপরে থাকে টু প্লাস ভার্বের এক নাম্বার ফর্ম প্লাস আদার্স। মাঝখানের গ্যাপটাকে যদি আপনি ইগনোর করেন, হ্যাঁ, আপনি যদি মাঝখানের গ্যাপটাকে ইগনোর করে দেন তাহলে দেখবেন these two structures are almost the same। দেখেন এই পর্যন্ত সবকিছু সেম মনে হবে, কিন্তু ওই যে আমি বলেছিলাম মাঝখানে একটা গ্যাপ আছে। যদি বাংলা বাক্যের দুইটা সাবজেক্ট আলাদা হয় সেক্ষেত্রে ভাই প্রথম সাবজেক্টটা এই জায়গাটাতে বস্তু হয়ে যাবে। তখন আপনারা যে জিনিসটা মাথায় রাখতে হবে, এই অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এক্সট্রা হবে একটা ফর লিখতে হবে। কি লিখতে হবে? ফর লিখতে হবে, ফর। এরপরে বস্তু তো লিখে ফেললাম, এই জায়গাটাতে আমরা যে ব্যক্তিটা থাকবে, হ্যাঁ, আমরা মাথায় রাখবো ব্যক্তিবাচক সাবজেক্ট
এর অবজেক্টিভ ফর্ম আমাদেরকে এখানে লিখতে হবে। অর্থাৎ ব্যক্তি যদি থাকে আই, অবজেক্টিভ হবে মি। যদি ব্যক্তি থাকে উই, অবজেক্টিভ হবে আস। যদি থাকে হি, লিখতে হবে হিম। যদি থাকে শি, লিখতে হবে হার। ওকে, এইটা আপনার যদি মাথায় থাকে তাহলে দেখেন ইন্টারেস্টিং আমরা মজার বিষয় দেখব। আসেন তাহলে আমরা শুরু করে দেই। হ্যাঁ, দেখেন যদি এবার দুটো লাইন আমরা লিখতেছি, যদি এরকম থাকে যে বোঝাটি এতই ভারী যে আমি এটা তুলতে পারি না। এই বাক্যে খেয়াল করেন, বাংলা বাক্যের কথা বলছি কিন্তু ইংরেজি বাক্যে সাবজেক্ট একটাই থাকবে। একটা সাবজেক্ট হলো বোঝা, আর একটা সাবজেক্ট হয়ে গেছে আমি। তাহলে দেখেন প্রথমটা চলে আসছে কি দাদা, বস্তু। পরেরটা চলে আসছে কি, ব্যক্তি। এইবার আমি যদি এইভাবে লিখি, the load is too heavy to lift it। আমি যদি এইভাবে লিখতাম the load is too heavy to lift it, তাহলে বাংলা কি হইতো জানেন? বাংলা হয়ে যাইতো বোঝাটা এতই ভারী যে বোঝা নিজেই নিজেরে তুলতে পারে না। ভাই বোঝা নিজে ভারী, কিন্তু এটারে তুলবে কিডা? এই যে তুলবো আমি। যেহেতু আগেরটা বস্তু পরেরটা ব্যক্তি, তাই আমার এই জায়গাটায় এক্সট্রা হবে একটা ফর লিখতে হইব। এই যে লিখে ফেলাইছি। এরপরে ব্যক্তি ছিলাম আমি, আমি আই হলো সাবজেক্টিভ, নিয়ে ফেললাম অবজেক্টিভ। বুঝেছেন কি না কুইকলি কমেন্ট করেন। এই রুলটা সাধারণত বইগুলোতে ব্যাখ্যা করা থাকে না, লেখা থাকে না। আমি ব্যাখ্যা করে দিলাম। আপনারা আমার কথা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা বাবা একটু কমেন্ট করেন। বুঝতে পারলে এক চাপন, না বুঝলে দুই চাপন। এক বড় না দুই বড়, আপনাদের সবার মন বড়। যাক মাশাআল্লাহ, আপনারা পারেন। তাহলে ভাইরা আমার, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এইবার আসেন তো আমরা এতক্ষণ এই যে এতই যে, এতই যে, যেমন বোঝাটি এতই ভারী যে আমি তুলতে পারি না, সে এতই বোকা যে আমার কথা বোঝে না, এইটা বলার জন্য আমরা এতক্ষণ টু টু ব্যবহার করে আসছি। এবার আমরা এই কথাটা বোঝানোর জন্য ব্যবহার করে আসব সো ডট 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 দ্যাট। ওকে, এবার আমরা এটা বোঝানোর জন্য ব্যবহার করব সো ডট 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 দ্যাট। তাহলে আসেন আমরা একটু স্ট্রাকচারটা দেখে নেই। এক্ষেত্রে এরকম হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভার্ব, তারপরে আমাদের লিখতে হবে সো, এরপরে হয় অ্যাডজেক্টিভ নয়তো অ্যাডভার্ব। হ্যাঁ, এই পর্যন্ত দেখেন জাস্ট টু তুলে দিয়ে আমরা এখানে সো লিখেছি। আর এখানে ছিল টু, আমরা টু না লিখে এইখানে লিখবো দ্যাট। এরপর হ্যাঁ, ট্র্যাডিশনাল গ্রামার আমাদেরকে একটা নিয়ম বলতেছে, ওল্ড গ্রামার যেটা আমরা নরমালি পড়ে আসি, যে আগের অংশে যদি প্রেজেন্ট হয় তাহলে সাবজেক্ট প্লাস আপনি লিখবেন ক্যান অথবা মে। আর আগের অংশের ভার্বটা যদি ফার্স্ট হয় তাহলে আপনি লিখবেন কুড অথবা মাইট। আমরা জানি ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এগুলো হচ্ছে মডাল। মডালের পরে ভার্বের বেস ফর্ম হয় প্লাস আদার্স, বাকি অংশ লিখবেন। তাহলে আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখে নিই। যেমন আপনি যদি বলেন যে সে এতই বোকা যে সে আমার মনের কথা বুঝতে পারে না। এরপরে আমরা আরেকটা বাক্য লিখে দিচ্ছি, আপনারা এটাকে সো ডট ডট দ্যাট দিয়ে কমপ্লিট করবেন। সে এতই বোকা যে সে আমার, সরি বারবার বোকা বানানো যাবে না তো, এবার এটা আমরা জন্মের চালাক বানাবো। হ্যাঁ, সে এতই চালাক যে সে আমার মনের কথা বুঝতে পারে।
আচ্ছা দেখি আপনারা এইটা কমপ্লিট করতে পারেন কিনা। কুইকলি আমার সাথে যারা যারা যুক্ত আছেন একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন, দেখেন পারা যায় কিনা। শহীদুল ইসলাম ভাই বলতেছেন স্যার প্লিজ একটা অনলাইনের স্পোকেন কোর্স চালু করেন। ভাই আমরা অনলাইনের একটা স্পোকেন কোর্স চালু করব, বুঝছেন, আমরা আসলে স্লট ফাঁকা পাচ্ছি না। আবার দেখা গেছে স্লট ফাঁকা থাকলেও আমি আমার সময় করতে পারতেছি না, এই একটা পেরেশানি হচ্ছে আর কি। কুইকলি চেষ্টা করবো ইনশাল্লাহ শহীদুল ইসলাম ভাই। আচ্ছা তাহলে আসেন, সে এতই বোকা, এই বাক্যে উনি হচ্ছেন বোকা তাই বুঝতে পারে না, আর এই বাক্যে বুঝতেছে উনি জন্মের চালাক তাই সে বুঝতে পারে। তাহলে আপনি হি বা শি যেটা খুশি লিখতে পারেন। শি ইজ সো, এই যে আমরা সো ডট ড্যাট দিয়ে করবো, হি ইজ সো ক্লেভার, বোকা তো তাই না, হি ইজ সো ফুলিশ। এখানে আবার একটা বোকামি করেন না ভাই, সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে ফুল শব্দটা হচ্ছে নাউন, আর এই যে ফুলিশ এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচের ডিফারেন্স না জানলে বিপদে পড়তে হবে। হি ইজ সো ফুলিশ দ্যাট, সে এতই বোকা যে সে আমার মনের কথা বুঝতে পারে না। হি ক্যান নট, ভাই ক্যান নট এইভাবে লাগাই লিখতে হয়। যদি এইভাবে ক্যান স্পেস দিয়ে নট লেখেন তাহলে সেন্টেন্স শেষ, ধ্বংস হয়ে যাবে, এই সেন্টেন্স কাটা যাবে। ক্যান নট কে একসাথে লাগাই লিখতে হয়, হ্যাঁ মনে রাখতে হবে আমাদের। তাহলে দেখেন শি ইজ সো ফুলিশ দ্যাট হি ক্যান নট রিড মাই মাইন্ড। এই যে রিড সামবাডিজ মাইন্ড মানে হলো কারো মনের কথা বুঝতে পারা। সে এতই বোকা যে সে আমার মনের কথা বুঝেই না। হ্যাঁ আপনি যদি কাউকে বলেন যে ইউ ক্যান নট রিড মি, মানে কি তুমি আমারে পড়তে পারো না, আমি কি বই আমার পৃষ্ঠা উল্টাবেন আর আপনি পড়বেন? নো, ইউ ক্যান রিড মি মানে হচ্ছে তুমি আমারে বোঝো না, হ্যাঁ এরকম আর কি। এবার আমরা যদি বলি সে এতই চালাক, হি ইজ সো সো ক্লেভার অর ট্যালেন্টেড, যেটা বলতে ভালো লাগে বললেন, সো ক্লেভার দ্যাট, হি বানাই দিয়েছিলাম, she can read me অথবা she can read my mind, দুইটার যে কোনো একটা লিখতে পারেন। আপনি কাউকে বলতে পারেন you cannot read my mind অথবা you cannot read me, সিমিলার, হ্যাঁ মিনিং কিন্তু একই। আচ্ছা এই তো মাশাআল্লাহ খাদিজা পারভিন লিখে ফেলছেন, থ্যাংক ইউ। মোজাম্মেল হক ভাই লিখছেন, এই তো মাশাআল্লাহ চমৎকার হচ্ছে। আসেন এইবার এই রুল দিয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে আসি, ঠিক আছে বাবা? তাহলে এই রুল দিয়ে আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড করি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সো ডট ডট দ্যাট থাকবে কমপ্লেক্সে, টু টুতে নিয়ে যাবেন, এটা হয়ে যাবে সিম্পল। আর কম্পাউন্ড যখন করবেন সো এর জায়গায় ভ্যারি লিখবেন, দ্যাট এর জায়গায় এন্ড লিখবেন, ঝামেলা শেষ। তো দেখেন হি ইজ সো উইক দ্যাট হি কুড নট ওয়াক, সে এতই দুর্বল ছিল যে, হি ওয়াজ সো উইক দ্যাট, সে এতই দুর্বল ছিল যে সে হাঁটতে পারে নাই। এই যে দেখেন দুইটা সাবজেক্ট কিন্তু এক, তাহলে আমরা লিখবো হি ওয়াজ টু উইক টু ওয়াক। আর এই যে দেখেন সো এর জায়গাতে যে ভ্যারি হয়ে গেছে, এই যে দ্যাট এর জায়গাতে এন্ড হয়ে গেছে, হি ওয়াজ সো উইক টা হয়ে গেল কি হি ওয়াজ ভেরি উইক এন্ড হি কুডন্ট ওয়াক, সে এতই দুর্বল ছিল, সে অনেক দুর্বল ছিল এবং সে হাঁটতে পারে নাই। দেখেন তো পারা যায় কিনা, একটু কুইকলি কমেন্ট করেন তো বাবা, পারা যায় কিনা। আচ্ছা যারা পেরে গেছেন, বুঝে গেছেন, তাদের জন্য আমি এবার একটা, হ্যাঁ তাদের জন্য এবার আমি আপনাদেরকে একটা কম্পাউন্ড দিব, আপনারা এটাকে সিম্পল বানাবেন, ঠিক আছে? আমি একটা কম্পাউন্ড দিব, আপনারা এটাকে সিম্পল সেন্টেন্স বানায় দেন, দেখি কে কে পারেন। তাহলে ধরেন আমি একটা বাক্য লিখলাম যে হি, ধরেন আমি লিখলাম দ্য রিডল, রিডল মানে হচ্ছে ধাঁধা, দ্য রিডল ওয়াজ ভেরি টাফ, অঙ্কটা ছিল অত্যন্ত কঠিন, and he couldn't or could not solve it। এটাকে আপনারা সিম্পল সেন্টেন্স বানায় দেন, এই সেন্টেন্সটাকে আপনারা সিম্পল সেন্টেন্স বানায় দেন।
এটাকে সিম্পল বানাইতে পারলেই মনে করব আপনারা বুঝে ফেলছেন। ঠিক আছে, কামরুল ইসলাম ইমন ভাই লিখছে, মুজাহিদ ভাই লিখছে, এই তো কামরুল ইসলাম ইমন একটা চরম বাস খাইলো, কারণ প্রথমে ঠিক লিখছিল এখন ভুল লিখলো। ভাই ভাই আপনারা একটা জায়গায় ভুল করে ফেলাইছেন, আপনারা সেটা খেয়াল করেন নাই ভাই রে। রিডল যেটা দেখেন তো, রিডল বা ধাঁধা যেটা, ধাঁধা কি মনে ব্যক্তি না বস্তু? এই ধাঁধা হইতেছে দাদা বস্তু, আর হি হইল গিয়া ব্যক্তি। তাহলে আমাদেরকে লিখতে হবে দা riddle was too tough। এইবার এই জায়গাটাতে যে একটা ফর্ম হিম লিখতে হয়, এটা কি ভুলে গিয়েছিলেন? এই তো প্রথম প্রেম ভোলা যায় না, এরপরেও কেউ কেউ ভুলে গেছেন। এই কাজ করা যাবে না। আব্দুল আজিজ ভাই আপনি এই কাজ করছেন। তাহলে the riddle was too tough for him to solve it। আপনি যদি ফর হিম না লেখেন তাহলে কি হবে জানেন? ধাঁধাটা এতই কঠিন ছিল যে ধাঁধা নিজেই নিজের সমাধান করতে পারে নাই। ভাই রে, এখানে কি দুইটা সাবজেক্ট ডিফারেন্ট না? তাহলে ডিফারেন্ট দুটো সাবজেক্ট দেখার পরেও কেন এই কাজটা করলেন? এ তো কাজের জায়গায় যে অকাজ হয়ে গেল। মনি, এই কাজ তো করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা একটু ভালোভাবে প্র্যাকটিস করা লাগবে। যদি প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ অন্তত এই রিলেটেড যে জায়গাগুলো আছে আপনাকে কেউ আটকাইতে পারবে না। ঠিক আছে মাই ডিয়ার লার্নার, আশা করি ইনশাআল্লাহ এই জায়গাগুলোতে আপনাদের আর কখনোই আটকাবে না। তো এই যে দেখেন, যেগুলো আমরা এখন এই যে গ্রামাটিক্যালি শিখতেছি, এই বিষয়গুলো আপনি যখন রাইটিং এ যাবেন, ধরে নেন কোনো একটা বিষয় নিয়ে আপনি 10টা লাইন লিখবেন। এখন 10টা লাইনে যদি সিম্পল সেন্টেন্সে লেখেন ভালো লাগবে? লাগবে না। 10টাই কমপ্লেক্সে লেখেন, এইটাও ভালো লাগবে না। 10টা কম্পাউন্ডে লেখেন, তাও ভালো লাগবে না। ঠিক আছে, অথচ আপনি একটা কাজ করতে পারেন যে 10টা সেন্টেন্সের আপনি 5টা বা 6টা লেখেন সিম্পল সেন্টেন্স দিয়ে, আপনি দুটো লেখেন কমপ্লেক্স, দুটো কম্পাউন্ড। এই যে দেখেন, কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ সেন্টেন্সেস উইল বিউটিফাই ইউর সেন্টেন্সেস অর প্যারাগ্রাফ। এই যে ডিফারেন্ট টাইপ অফ সেন্টেন্সের যে কম্বিনেশনটা, এইটা আপনার প্যারাগ্রাফটাকে একদম বিউটিফাই করে দেবে। বিউটিফাই মানে কি? সৌন্দর্য মণ্ডিত করা, একটা চমৎকার দেখা যাবে। সো আমাদেরকে এগুলো শিখতে হবে। এটা জাস্ট আপনি যদি চিন্তা করেন গ্রামারে শিখছি ভাই, প্র্যাকটিক্যাল লাইফে কি কাজে লাগে? লাগে মানে পুরাটাই কাজে লাগে। এখন ঝামেলাটা হয়েছে কি, আমরা ঠিকঠাক মতো স্টাডি করি না, তাই আমাদের কাছে মনে হয় না লাগে না। ভাইটা ব্যাপক কাজে লাগে। সো আমি আজকের ক্লাসটাকে আর দীর্ঘায়িত করছি না, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকি অংশটা শেষ করাই দিব। সো আপনারা সবাই ভালো থাকেন, আপনারা ভালো থাকেন ইনশাল্লাহ, সুস্থ থাকেন। আপনাদের সাথে নেক্সট ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাকি বিষয়টা নিয়ে কথা বলবো। আরেকবার বলি, আপনাদের কোনো ভাই বোন যদি থাকে তাহলে আমাদের এই যে আপকামিং যে ফ্রি হ্যান্ড রাইটিং এর ব্যাচটা 17 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে, কোর্স ফি 1500 টাকা। হ্যাঁ, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দিন, ইনশাল্লাহ লাইফ চেঞ্জিং একটা কোর্স হতে যাচ্ছে। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।